ধন্যবাদ। আজ বিয়োগের ধারণা। হ্যাঁ, আগে যোগ। স্যার তাহলে কি যোগ পড়াবো? কোন সংখ্যা না লিখে বিয়োগ পড়াবো। কোন সংখ্যা না লিখে, আচ্ছা ঠিক আছে, ব্যবহার না করে। ঠিক আছে স্যার। গুড মর্নিং বাচ্চারা। তোমরা এর আগের দিন যোগ সম্পর্কে ধারণা পেয়েছিলে তো? যোগ কি বলো তো, তোমরা জানো কেউ? যোগ হলো কোনো কিছুর সাথে যুক্ত করা। আজ আমরা বিয়োগ সম্পর্কে জানবো। বিয়োগ কি জানো? বিয়োগ হলো কোনো কিছু বাদ দেওয়া বা নষ্ট যদি কোনো জিনিস হয়ে যায় তাহলে সেটা হলো বিয়োগ। বিয়োগের চিহ্নটা হলো, আমরা গণিতের ভাষায় এই বিয়োগের চিহ্ন লিখি এই একটা শোয়ানো লাইন। আচ্ছা দেখো, বোর্ডে আমি কতগুলো ছবি আঁকছি, তোমরা কেউ বলতে পারবে এই ছবিগুলো কিসের? বোর্ডের দিকে দেখো সবাই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, বেলুনের ছবি এঁকেছি আমরা। বেলুন নিয়ে খেলা করতে সবাইকার ভালো লাগে তো? হ্যাঁ, এই বেলুন আমরা জন্মদিনে ব্যবহার করি। দেখো কটা বেলুন এঁকেছি, দেখো আমার সাথে গোনো তোমরা সবাই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। এবার দেখো, যদি এই পাঁচটা বেলুন থেকে আমরা দুটো বেলুন ফেটে গেল, এবার কটা আছে দেখো তো, গোনো আমার সাথে সবাই। একটা, দুটো, তিনটে। তাহলে কটা হলো? তিনটে হলো। প্রথমে ছিল পাঁচটা, দুটো ফেটে গেল, এখন হলো তিনটে। স্যার বোর্ডটা মুছে দিচ্ছি। মাইক্রো হলো যেটা আমরা ছাত্রছাত্রীদের, যেটা আমরা ছাত্রছাত্রী নয়, মানে যেটা আমরা কোনো ক্লাসে মানে সবাই একসাথে বসে আছি, সেখানে যদি কোনো টিচিং করা হয় সেক্ষেত্রে সেটাকে মাইক্রো টিচিং বলা হয়। সবাই বলতে কোনো বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবদের মাইক্রো টিচিং করা হবে। কোথায় হবে? কোন শ্রেণীকক্ষে? শ্রেণীকক্ষের মধ্যেই হবে, মানে যেখানে আমরা নিজেরা পড়াশোনা করছি সেই জায়গায়। কতক্ষণ ধরে মাইক্রো টিচিং করা হয়? মাইক্রো টিচিং এটা প্রথম কে এটা চালু করেছে, উদ্ভাবন? সে জানেন। জাতীয় ভোটার দিবস কবে? জাতীয় ভোটার দিবস জানি না স্যার। 26শে জানুয়ারি কি দিবস? প্রজাতন্ত্র দিবস। তো বাড়ি কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। ব্রততী দত্ত, ব্রততী বরাট। আচ্ছা, পরিবার আর স্কুল কিভাবে সামলাবে একসাথে? পরিবার স্কুল, পরিবারের সাথে স্কুলে যতক্ষণ থাকবো সে টাইমটা তো বাচ্চাদেরকে দেবো, আর বাড়িতে যাওয়ার পর সেখানে পরিবার সামলাবো। দুটোতে কোনো সমস্যা হবে না? সমস্যা হলেও স্যার ওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেকে। আচ্ছা, স্কুলে
যদি কোনো রাজনৈতিক বা কোনো স্থানীয় মানুষ যদি চায় যে কোনো অনুষ্ঠান করবে, হুম। এক্ষেত্রে শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসাবে অনুমতি দেওয়া ঠিক না কি মনে হয়? সেটা যদি সমাজসেবামূলক কাজ হয় তাহলে অবশ্যই দেব, বা তাছাড়াও বাচ্চাদেরকে নিয়ে যদি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রেও অবশ্যই দেব, বা এই ধরুন রক্তদান শিবির এগুলো যদি হয় তাহলে অবশ্যই সেটাকে দেব। একটা আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? বিষয় সম্পর্কে জ্ঞান থাকা দরকার, বাচ্চাদের সঙ্গে মানে মিশা যে ব্যাপারটা থাকে সেটা সম্পর্কে জানা দরকার, ভালোবাসা থাকা দরকার, মানে যে জিনিসটা আমি পড়াচ্ছি বা যেগুলো পড়াচ্ছি সেগুলো সম্পর্কে ভালো লাগা থাকতে হবে। বিশেষ সম্পর্কে জ্ঞান থাকলো বা তারপরে চাকরি পাওয়া হয়ে গেল। হুম। আচ্ছা, একটি ছেলে কোনো একটি ক্লাসে বারবার অকৃতকার্য হচ্ছে, হুম। সেক্ষেত্রে কি করণীয়? প্রথমে অনুসন্ধান করবো সে কি কারণে অকৃতকার্য হচ্ছে, তারপর তাকে কারণ জানার পর নিজে তাকে কোনো একটা ক্লাসে বসিয়ে যতটুকু পারবো নিজে শিক্ষা দেব। তো সময় পাওয়া যাবে? না, ওটা সময় থাকবে না হয়তো, কিন্তু তারপরেও নিজেকে মানে বাচ্চাটাকে ডেকে, যখন আমার ক্লাস থাকবে না বা যখন ছাত্রটা বাচ্চার ক্লাস থাকবে না সেই সময় দেওয়া যেতে পারে টিফিন আওয়ার্সে। আচ্ছা, রিমিডিয়েট টিচিং কি? ওই অবসর সময়ে যেটা মানে দেয়া হয় শিক্ষাটা, মানে ক্লাস চলাকালীন অবস্থায় নয়, ক্লাসটা হয়ে যাওয়ার পর যে টাইমে এক্সট্রা সময় দিয়ে তাদেরকে পড়ানো হয় সেটাকেই রিমিডিয়াল টিচিং বলে। স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত? হ্যাঁ স্যার, পড়ানো উচিত। পড়ানো উচিত। হ্যাঁ, তারা সেটা কিভাবে? তারা ওই আমাদের শিক্ষার পাশাপাশি ধর্মগ্রন্থটাও যদি তাদেরকে পড়ানো উচিত তাহলে তারা ধর্ম সম্পর্কে সবাই জানবে। সেখানে তো তিন ধর্মের ছেলে মেয়ে থাকবে, সেক্ষেত্রে কোন ধর্মগ্রন্থটাকে বেশি করে পড়ানো হবে বা কোনটা কম পড়ানো হবে? তিনটে একসাথেই পড়ানো হবে, কারণ একসাথে হবে, তিনটে একসাথে পড়ানো যাবে? তোমার প্রিয় ধর্মের নাম কি? হিন্দু, ধর্মগ্রন্থের নাম কি? রামায়ণ মহাভারত এগুলো। রামায়ণ, মহাভারত আর কি? জানছো না? ঠিক আছে, এসো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরিবেশ থেকে জল দূষণ, বায়ু দূষণ। বায়ু দূষণ, অসুবিধা নেই স্যার। ঠিক কোন আছে। দূষণটা আগে, জল দূষণটা না মাটি দূষণ না বায়ু দূষণ? প্রথমত স্যার মাটি দূষণ। মাটি দূষণ। আচ্ছা, এটা প্রাকৃতিক কারণে প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তারপর স্যার জল দূষণ, তারপর বায়ু দূষণ। প্রাকৃতিক কারণে প্রাচীনকাল। জলটা তো দূষণ আগেতেই হয়ে গেছে, প্রথমেতেই। আচ্ছা, জল দূষণ জল দূষণ যদি শীত যদি সমুদ্র মন্থনের সময় যদি কণ্ঠে ধারণ না করতো তখন জল দূষণ হয়ে যেত। আচ্ছা, সেই বিষ স্যার জলেতেই থাকতো এবং পুরো সমুদ্র স্যার। মাটি দূষণ আগে কি করে হবে? প্রাকৃতিক শীত কারণে তো গাঁজা নিয়ে কলকে খেত, সেটা তো ধোঁয়া হচ্ছে, সেটা তো বায়ু দূষণ হচ্ছে, ঘটে না? ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক কারণে মাটি দূষণ বলতে কি বলতে যায়? তো প্রাকৃতিক কারণে ভূমিধস হয়ে থাকে, সেই ধসের ফলে আহ, নানা রকম অবাঞ্ছিত বস্তু মিশে মাটিতে মৃত্তিকা দূষণ হয়ে যায়। ধসের ফলে কিভাবে মিশছে, কোথায় কি করে মিশছে? পাহাড়ি অঞ্চলে স্যার ধস ভূমিধস, হলো, ধসের ফলে অবাঞ্ছিত বস্তুর কি করে মিশে গেল? যেগুলো স্যার আমাদের প্লাস্টিক আবর্জনা এসব মাটির সঙ্গে মিশে যাচ্ছে। প্রাচীন কাল থেকে প্রাকৃতিক কাল, প্রাচীন কালে প্লাস্টিক থেকে ফেলে বলছে। প্রাচীনকালে স্যার প্লাস্টিকের ব্যবহার ছিল না। আচ্ছা, দৃশ্য দূষণ বলে একটা দূষণ আছে, আচ্ছা, এটা কি বলে? দৃশ্য দূষণ বলতে বড় বড় হোর্ডিং হয়, সেই হোর্ডিং এর মধ্যে এমন অবাঞ্ছিত কিছু দিয়ে দিল যেটা স্যার আমাদের সমাজে সচরাচর দেখানো উচিত নয়, সেটা দৃশ্য দূষণ হয়। এবং রাস্তায় কিছু কার্যকলাপ, যেমন স্টেশনে বর্তমান দিনে আমরা স্যার ফোনে দেখতে পাচ্ছি রিলস হচ্ছে, যেটা স্টেশনে বা কোনো এয়ারপোর্টে সেসব জায়গায় দৃশ্য দূষণ হচ্ছে, তারা সেগুলো বানাতে যেয়ে দৃশ্য দূষণ করছে। আচ্ছা, ময়লা আবর্জনা যে চারদিকে পড়ে থাকে দৃশ্য দূষণ হতে পারে। আচ্ছা, এটাও দৃশ্য দূষণ একটা। ঠিক আছে। কি নাম? বাবাই পাস। 3 মিনিট টাইম। 3 মিনিট।
কিচ্ছু লিখতে হবে না, ডাইরেক্ট পাঠ। সুপ্রভাত সকলকে। আচ্ছা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, আমিও ভালো আছি। আমরা জানি আমরা সকলেই একে অপরের বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাস করছি, কিন্তু তোমরা কি বলতে পারবে আমাদের পরিবেশের বন্ধু কারা কারা? এই পরিবেশের বন্ধু হয়ে থাকে জল, মাটি, বায়ু, এই সব জিনিসই আমাদের পরিবেশের বন্ধু। কিন্তু এই বন্ধুর বড় বিপদ, কারণ আমরা আগেই জেনেছি দূষণ কাকে বলে, আমরা সেটা আগে জেনেছি, কোনো কিছু খারাপ হওয়া আগে। তাই এই পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। এই খারাপ হওয়ার একমাত্র কারণ কি? দূষণ। সেই দূষণের ব্যাপারে আমরা আজ কিছু জানব। এই দূষণ সাধারণত কিভাবে হয়ে থাকে এটা একটা জানার বিষয়। দূষণ সাধারণত দুই ভাবে হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক কারণের মধ্যে কি পড়ে? যেগুলো প্রকৃতিগতভাবে হয়, এবং কৃত্রিম কারণের মধ্যে পড়ে যেগুলো বিশেষত মানুষ সৃষ্ট কারণ। এছাড়া অন্যান্য কারণ থাকে, কিন্তু মানুষ সৃষ্ট কারণটা সবচেয়ে বেশি, যেটা কৃত্রিমের মধ্যে পড়ে। আজ আমরা এই দূষণের মধ্যে আসে কি কি সেগুলো আমরা জেনেছি। জল, বায়ু, মৃত্তিকা, এই সবই আছে। তার মধ্যে আজ আমরা বায়ু দূষণের ব্যাপারে জানবো। বায়ু দূষণ। এই বায়ু দূষণ সাধারণত কি? বায়ু দূষণ সাধারণত কি ব্যাপার? বায়ুতে অবাঞ্ছিত বস্তুর আগমন। অর্থাৎ আমরা সাধারণত কি নিই? অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু সেই বায়ুতে যদি অক্সিজেনের পরিবর্তে আরো অন্যান্য বিষাক্ত গ্যাস চলে আসে, তাহলে সেই জায়গায় তাহলে কি হবে? বায়ু দূষিত হবে, যার ফলে আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু আসবে। এই বায়ু সাধারণত কোথার থেকে খারাপ বায়ু আসে? সেগুলো আসে, হ্যাঁ ঠিক বলেছো, কে কে বলতে পারবে? আর কে? কলকারখানা। বাহ, খুব সুন্দর জিনিস। এই কলকারখানার থেকে বায়ু দূষিত হয়ে থাকে। এছাড়া হ্যাঁ, আমাদের বাড়িতে রান্না করে, ঠিক এটা প্রথম কারণ, আমাদের বাড়িতে রান্না করে সেই ধোঁয়া বায়ুতে মিশে। তাহলে জ্বালানি পুড়লে বায়ু দূষণ হয়, যেই জ্বালানি আমাদের বায়ুতে মিশে বায়ু দূষণ করলো। এবং কলকারখানার থেকে বিষাক্ত গ্যাস, যেগুলো যে বায়ু দূষণ করছে। এছাড়াও কলকারখানার থেকে আরো অনেক প্রকার জিনিস মিশে, যেগুলোকে আমরা কি বলি? উড়ন্ত ছাই। এটা একটা বায়ু দূষণের বড় কারণ, ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই। এই উড়ন্ত ছাই বায়ুতে মিশে বায়ু দূষিত করে থাকে, যার ফলে বায়ু দূষিত হচ্ছে, এবং যার পরিস্বরূপ আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু হচ্ছে। এই বায়ু দূষণের প্রতিকার করতে হবে আমাদের স্বাভাবিকভাবে। যেহেতু বায়ু দূষিত হচ্ছে, সেহেতু তার প্রতিকার করা উচিত। ঠিক, বায়ু দূষণের প্রতিকারের উপায় কে কে বলতে পারবে? হ্যাঁ বলো একটা উপায়। আমাদের আগুনের ব্যবহার কমাতে হবে। না, আগুনের ব্যবহার কমালে হবে না, কিন্তু আমাদের কাঠ কয়লা বা যেগুলোর থেকে আমাদের বায়ু দূষিত হচ্ছে সেই জাতীয় দ্রব্য ব্যবহার করা চলবে না। হ্যাঁ, প্লাস্টিকের ব্যবহার কমানো। প্লাস্টিকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেগুলো কি হয়? আগুনে পুড়ে কি হয়? বায়ু দূষিত করে। তাহলে এই প্লাস্টিক দূষিত করা চলবে না। বায়ু কি ধরনের পদার্থ? বায়ু স্যার মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি আছে? হাইড্রোজেন স্যার। হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে। না স্যার, হাইড্রোজেন নয় স্যার। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ইউরিয়াতে কি পাওয়া যায়? ইউরিয়া, নাইট্রোজেন স্যার। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সর্বোচ্চ। আচ্ছা, একটা ফসল চাষ করলে নাইট্রোজেন দিতে হবে কোনটা? সেগুলো স্যার মটর জাতীয়, সিম মটর জাতীয় চাষ করলে সিম্ব গোত্রীয়। আচ্ছা, কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে? স্যার প্রাথমিক কারণ চাপে এবং তাপে। যেহেতু জীবাশ্ম আমাদের বহু বছর পুরনো আগে কোনোভাবে চাপা পড়ে, সেই চাপ এবং তাপের ফলে কয়লা সৃষ্টি হয়েছে। আমাদের ভারতে কোন কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। আচ্ছা, কোন ল্যান্ডে পাওয়া যাচ্ছে? স্যার আমাদের বেশিরভাগটাই রানীগঞ্জ, পশ্চিমবঙ্গের আসাম, এই হ্যাঁ স্যার ওই আসানসোল সাইডে বিটুমিনাস কয়লারে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে। কয়লা কটা ভাগ? কার্বনের চারটে স্যার। চারটে কি?
অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। পিট কয়লা সর্বনিম্ন। আচ্ছা, কয়লা কোন কোন শিল্পে ব্যবহার করা হতে পারে? কয়লা কোন কোন শিল্পে? সাধারণত আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই ইট শিল্পে, যেটা ইট ভাটা আছে সেখানে স্যার কয়লার ব্যবহারটা প্রচুর আচ্ছা, পরিমাণে। ইট যে করা হচ্ছে, ইট করার ফলে তো মাটি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট ঠিক প্রকার হচ্ছে না। নষ্ট হচ্ছে না, মাটিকে পুরো দিলে ইট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। ইট থেকে কি মাটি হওয়া না সম্ভব? স্যার, সম্ভব হচ্ছে তাহলে মাটি নষ্ট হয়ে না। যাচ্ছে। তাহলে এর বিকল্প কি করা উচিত? স্যার এখন স্যার বর্তমান দিনে সিমেন্টের ইট ব্যবহার হচ্ছে, যেটা স্যার ওই ফ্লাই অ্যাশ বা এইসব জাতীয় দিয়ে ইট তৈরি হচ্ছে। তাই তো ওটা ব্যবহার করতে হবে। ফ্লাই অ্যাশটা কোন শিল্পে ব্যবহার করা হয়? ফ্লাই অ্যাশের বর্তমান দিনে তো ইট শিল্পে ব্যবহার হচ্ছে, এছাড়া স্যার ঠিক আছে। কারণ ওই ব্যবহারটা বিরাট চারদিকে ছেড়ে গেছে, ব্যবহার করা হয় ঠিক আছে, না দিলে প্রস্তুতি হবে না। ফ্লাই অ্যাশ ঠিক স্যার, জানা নেই স্যার। আচ্ছা, কতগুলো সরকারি প্রকল্পের নাম যেগুলো শিক্ষার্থীদের জন্য করা হয়েছে? স্যার কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এছাড়াও স্যার আচ্ছা, রূপশ্রী শিক্ষার্থীদের জন্য করা হয়েছে? আচ্ছা, বিশেষত শিক্ষার্থীদের জন্য, কারণ তাদের বিবাহিতটা ব্যাপারটা থাকলেও কিন্তু স্যার তাদেরকে শিক্ষিত করাটা প্রাথমিক, তারপর স্যার বিবাহিত ব্যাপারটা। 18 ওটা তো 18 বছর বিয়ে করলেই তো রূপশ্রী পেয়ে যাবে। রূপশ্রী পেয়ে যাবে, শিক্ষার সঙ্গে ওটা যুক্ত হবে। কিন্তু স্যার 18 বছর পর্যন্ত স্যার শিক্ষাটা ওইভাবেই বাধ্যতামূলক করাটা স্যার সরকারের লক্ষ্য। এখন 18 বছর শিক্ষা গ্রহণ করলেই যথার্থ শিক্ষা পাওয়া যাবে? না স্যার, এখন বর্তমান দিনে 21 পর্যন্ত করা হয়েছে। আগে স্যার অবৈতনিক শিক্ষা 14 ছিল, এখন 21 পর্যন্ত করা হয়েছে। গান্ধীজি কি ধরনের শিক্ষার কথা বলেছে? স্যার বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, বা হাতে কলমে শিক্ষা। তিনি শিক্ষাটাকে স্যার কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যার থেকে উপার্জনও হবে এবং তারা শিক্ষিত হবে। ইঞ্জিনিয়ারিং কোন ধরনের শিক্ষা? ইঞ্জিনিয়ারিং এটা সাধারণত বলতে পারি, ওইটা সাধারণত থাকে, ওটা একটা স্পেসিফিক। ইঞ্জিনিয়ারিং স্যার কি শিক্ষা এটা ঠিক বলতে পারছি না। প্রাইমারি লেভেলে হাতে কলমে কি কি শিক্ষা দিতে পারো? প্রাইমারি লেভেলে হাতে কলমে তাদেরকে স্যার প্রজেক্টের মাধ্যমে নানা রকম শিক্ষা দিতে পারবো। কোনো মাটির তৈরি জিনিস বা কোনো বাড়ির থেকে আমরা যে শিক্ষা বলা হয়, মাটির তৈরি শিক্ষাটাকে কি বলা হয়? একটা শিক্ষা আছে, পরীক্ষা হয়। হ্যাঁ স্যার, কর্মশিক্ষা স্যার। সেই কর্মশিক্ষাতে আমরা নানা রকম মাটির তৈরি বা কাউকে কোনো নির্দিষ্ট কিছু বললাম যে কাঠের তৈরি জিনিস করে নিয়ে আসতে, এর মাধ্যমে স্যার পরিবেশের বিভিন্ন উপাদান দিয়ে তাদেরকে আমরা সেগুলো চিনতে এবং জানতে শেখাবো। কর্মশিক্ষাটা কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক? স্যার ক্লাস 9 পর্যন্ত সম্ভবত, ঠিক জানা নেই স্যার এটা। শীতকালে পালিত হয় দুটো মেলার নাম স্যার তোমার এলাকায়? পৌষ মেলা স্যার, বাঁকুড়া জেলায় বিখ্যাত দুটি মেলা। স্যার নারীচার সর্বমঙ্গলা একটা মেলা আছে বিখ্যাত, এবং বর্তমান দিনে আমাদের পর্যটন মেলা হচ্ছে বিষ্ণুপুর পর্যটন মেলা। নারীদের সর্বমঙ্গলা কোন দেবীর উপাসনা হয়? স্যার খুব সম্ভবত দেবী শীতলা, ঠিক জানা নেই স্যার এটা। আচ্ছা, কোড়ো পাহাড় নাম শুনেছি? বলুন স্যার। কোড়ো পাহাড়? কোড়ো পাহাড়, হ্যাঁ স্যার, বাঁকুড়া জেলাতেই অবস্থিত। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক। ধন্যবাদ স্যার। কি করা হবে? পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়। আমাদের মানব শরীরে পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও আর 5টা ইন্দ্রিয়ের নাম হয়। প্রথম পাঁচটা তো হচ্ছে চক্ষু, কর্ণ। না, দরকার নেই, ওই 5টা ইন্দ্রিয় ছাড়াও সবাই জানে। তুমি ওই 5টা ইন্দ্রিয় ছাড়াও আর কি কি ইন্দ্রিয় আছে সেটা তুমি পড়ে বলো। ওটা আজ ওই ক্লাসটা করা হবে। হ্যাঁ স্যার, এটাই মতন রেডি। ঠিক আছে, পড়া। ধন্যবাদ স্যার। কি নাম? সৌরভ পাল, বাড়ি কোথায়? মুড়াঘাট। কতুলপুর থানা। মির্জাপুর। হ্যাঁ, মির্জাপুর। হ্যাঁ। Good morning, students.
আচ্ছা, আমাদের সকলের বন্ধু আছে তো? আচ্ছা, এই যে বন্ধু আছে বলছো তোমরা, আমরা এই বন্ধুদের সঙ্গে সকলে মিলেমিশে থাকি, তাই না? দেখো, এই যে তোমরা বলছো যে আমাদের বন্ধুদের সাথে আমরা মিলেমিশে থাকি, আমাদের না শরীরেও এরকম 5 জন খুব ভালো বন্ধু আছে, যারা আমাদের শরীরে মিলেমিশে থাকে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। তাহলে তোমরা কি জানো এই 5 জন বন্ধুর নাম? জানো না? তাহলে দেখো, আজকে আমরা এই 5 জন বন্ধুর নাম এবং তাদের কাজ সম্পর্কে জানবো। স্যার, 1 মিনিট আসতে। তাহলে এই 5 জন বন্ধুর নাম আমরা কি কি বলবো বলো তো? তাহলে প্রথমে আসবে নাক, না সরি, প্রথমে আমরা কি বলবো? চোখ, তারপর কান, তারপর আসবে নাক। এবার জীব, আরেকজন বন্ধু হচ্ছে আমাদের শরীরের আরেকজন বন্ধু, কি বলবো? চামড়া। আচ্ছা, এই যে 5 জন বন্ধু রয়েছে, এই 5 জন বন্ধুকে আমরা এইটাকে একটা ছোড়ার মাধ্যমে মনে রাখবো। তাহলে ছোড়া আমাদের শুনতে সকলের ভালো লাগে। তাহলে এটাকে যদি আমরা এরকম করে বলি যে চোখ, কান, নাক, জিভ, চামড়া, এবার আমরা লিখবো কি? মিলেমিশে পাঁচজন আমরা। তাহলে কি বললাম? চোখ, কান, নাক, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। তাহলে এটাকে আমরা খুব সহজে একটা ছোড়ার মাধ্যমে মনে রাখতে পারলাম। তাহলে তোমরা কি জানো এই বন্ধুগুলোর কাজ আমাদের শরীরে কি কাজ করে? জানো না? তাহলে আজকে আমরা এটা নিয়ে জেনে নেব। তাহলে প্রথমে আমাদের এই বন্ধু, প্রথমে কি আসবে? চোখ। তাহলে প্রথমে এটা চোখ হলো। আচ্ছা, তোমরা এটা কি বলতে পারবে? এই জিনিসটা তোমরা দেখে বলতে পারবে এটা কি? এটা হচ্ছে একটা বোর্ড, বা এই যে বোর্ড, এবার তোমরা এই বোর্ডটা দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, এটা একটা কিসের ছবি বলো তো? তাহলে এটা কিসের একটা ছবি মনে হচ্ছে বলো? এটা একটা চোখের ছবি, তাই না? তাহলে এটা একটা চোখের ছবি। আচ্ছা, তোমরা এটা দেখে বলতে পারবে এটা কি রঙের পেন? বাহ, ঠিক বলেছো, এটা একটা সাদা রঙের পেন। তাহলে এবার যদি আমরা এরকম চোখ এরকম করে বন্ধ করে দিই, তাহলে কি আমরা বলতে পারবো যে এটা কি, বা কিসের উপরে ছবিটা আঁকা হয়েছে? এই জিনিসগুলো